মোটিভেশনাল স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোমার হাতে গোলাপ, এসব কে দিল? ওনার কথায় ভারী অবাক হলাম, তবে সেটা প্রকাশ করলাম না। চোখ রাঙিয়ে বললাম, আপনার বাড়ি, আপনার ঘর, আপনি ছাড়া এই কাণ্ড কার হতে পারে? গোলাপ দিয়ে আমার রাগ ভেঙে যাবে ভেবেছেন? আমার বাড়ি আর আমার ঘর ঠিকই, কিন্তু ফুলগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার। তোমার জন্য এসব ফুল আনিনি আমি। তোমার কার কার সাথে চক্কর চলছে বলো তো? নাক সিটকিয়ে বললাম, ছি, এসব কেমন কথা? আপনার মুখে এসব আলতু ফালতু কথা ছাড়া আর কোনো কথা নেই, তাই না? একজন বিবাহিতা হয়ে আমি চক্কর চালাবো মনে হয়? ও, তুমি বিবাহিতা সেটা স্বীকার করো তাহলে? চমক পেলাম। আসলেই তো, নিজেকে বিবাহিতা বলে স্বীকার করলাম আমি। আমতা আমতা করে আয়াসের দিকে তাকাতেই দেখলাম উনি বাঁকা হেসে ভ্রু নাচিয়ে যাচ্ছেন। ফুলগুলো এক হাতে থাবা মেরে বেডে রেখে রাগ হবার ভান করে উঠে দাঁড়ালাম। ওয়াশরুমের দিকে যেতে নিলে উনি আমার সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, ওয়েট নিশা পাখি। ভ্রু কুচকালাম। উনি হালকা হেসে সোফায় থাকা জ্যাকেটের পকেটে হাত দিলেন। মনে হচ্ছে যেন অমূল্য কিছু বের করতে চলেছেন উনি। হঠাৎ পকেট থেকে ওনার হাত বের করলেন। ওনার হাতে কয়েকটা মুষড়ে পড়া গোলাপ। দাঁত কেলিয়ে আমার কাছে এসে সেটা এগিয়ে দিয়ে বললেন, হ্যাপি রোজ ডে নিশা পাখি। এর আগে কটমট করে ওনার দিকে তাকালাম। মানছি উনি আমাকে সহ্য করতে পারেন না, তাই বলে এমন ফুল দিয়ে আমায় অপমান করবেন? ফুলগুলো ওনার হাত থেকেই ফেলে দিয়ে রাগ মিশ্রিত হাসি দিয়ে পড়লাম, আনহ্যাপি রোজ ডে। ওয়াশরুমে ঢুকে পড়লাম। আগের থেকেই রেগেছিলাম। সকাল সকাল অযথায় আরও বেশি রাগিয়ে দিলেন অসহ্যকর লোক একটা। শাওয়ার নেওয়ার পর মাথা ঠান্ডা হলো আমার। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে চুলগুলো মুছতে লাগলাম। আশেপাশে আয়াসকে না দেখে নিশ্চিন্ত হলাম। চুল মুছে বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালাম। 2 পা যেতেই পা থেমে গেল। চোখটা গেল ওই গোলাপগুলোর দিকে। আসলে কি ওইসব আয়াসের কাজ নয়? পিছিয়ে বেডে বসে ফুলগুলো হাতে ধরতেই ফুলগুলোর মধ্য থেকে একটা কালো কাগজের চিরকুট বেরিয়ে এলো। আমার কোলের উপরে পড়ল চিরকুটটা। বেশ কৌতূহল নিয়ে চিরকুটটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম। সেখানে সাদা রঙের কালির কলম দিয়ে লেখা, শুভ গোলাপ দিবস নিশা পাখি। বিরক্ত হয়েছ না সকালের অদ্ভুত ঘটনার কারণে? তোমাকে বিরক্ত করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমাকে ঘৃণা করো বলে ফুলগুলো ছুঁড়ে ফেলো না, তাদের কোনো দোষ নেই, যত্ন করে রেখো। ব্যাস এতটুকুই লেখা। আজ যাই হোক, লেখাগুলো মন তো ছুঁতে পারেনি, কারণ লোকটার প্রতি আমার অসীম ঘৃণা। বুঝতে বাকি রইল না এসব কাজ ওনারই ছিল। ফুলগুলোর দিকে তাকালাম। মোহময় সুভাষ ছড়িয়ে পড়ছে। এসব ফুলগুলোর কোনো দোষ নেই আসলেই। ফুলগুলো নিয়ে ড্রয়িং রুমে নামলাম। শাহরিন নামের মেয়েটিকে কয়েকবার ডাকতেই দৌড়ে সে হাজির হলো। কিছু বলবেন ম্যাডাম? কাছের কোনো ফুলদানি আছে শাহরিন? শাহরিন এদিক ওদিক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ আছে তো। নিয়ে আসবে একটু? শাহরিন মিষ্টি হেসে তড়িঘড়ি করে কোথাও গেল। হাতে কাছের ফুলদানি নিয়ে ফিরল মিনিট 2 পরে। আমার হাতে এগিয়ে দিয়ে দুষ্টুমি কণ্ঠে বলল, স্যার দিয়েছে নাকি ম্যাডাম ফুলগুলো? ফুলগুলো ফুলদানি রাখতেই মেয়েটার কথায় চোখ বড় বড় করে তাকালাম। তারপরেই ফিচেল গলায় বললাম, স্যার দেবে কেন? এটা কেন মনে হলো তোমার? আমি সব জানি, আজকে তো রোজ ডে, তাই তো স্যার আমাকে দিয়ে সব জানি। আমি ফিক করে হেসে দিলাম, একটু লজ্জাও পেলাম। লজ্জা দাবিয়ে রেখে বললাম, অল্প বয়সে পেকে গিয়েছো দেখছি। মেয়েটা প্রতি উত্তরে বেশ হাসি দিল। আমি হাতে ফুলদানিটা নিয়ে উঠতে নিলে মেয়েটা পিছু ডাক দিতেই ঘাড় ফিরিয়ে জিজ্ঞেস করলাম, কি? মেয়েটা কাছুমাছু করে বলল, একটা কথা বলবো ম্যাডাম, কিছু মনে করবেন না তো? ভ্রু কুঁচকে বললাম, মনে করার হলে তো করবই। তাহলে থাক, বলবো না। না বলো, আমি শুনবো। কালকে স্যার আপনাকে চিলেকোঠার ঘরে বন্ধ করে দিয়েছিল, তাই না? আমি হালকা কাশি দিলাম। চোখ ছোট ছোট করে বললাম, তুমি জানলে কি করে? না মানে আমি দেখেছি, স্যার আপনাকে ঘরে রেখে দরজা বন্ধ করে দিলেন। তারপর স্যার সেখানেই বসে পড়লেন। হয়তো স্যার কিছু খেয়েছিলেন, তাই দরজায় মাথা দিয়ে ঘুমিয়ে গিয়েছিলেন। বেশ হতভম্ব হলাম, তবে ওকে বুঝতে না দিয়ে বললাম, ওখানেই ঘুমিয়েছিলেন? হ্যাঁ ম্যাডাম, আমি ডাকতে চেয়েও ডাকিনি। স্যার এমনি রাগী মানুষ, রাগ হলে ভয়ঙ্কর কিছু করে ফেলেন। কখন কি করেন ঠিক নেই, সবাই ওনার রাগকে ভয় পায়।
আচ্ছা তুমি তোমার ঘরে যাও। শাহরিন আর কিছু না বলে চলে গেল। আমিও উঠে এলাম। ঘরে টেবিলের ওপরে রেখে দিলাম ফুলদানিটা। ভর দুপুরবেলা আসিফ ভাইয়ার সঙ্গে কথা বলছিলাম। ভাইয়া বেশ অশান্ত হয়ে গিয়েছে। তার কণ্ঠস্বর দুর্বল। তাকে সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করছিলাম আমি। এমন সময় আয়াস ঘরে হন্তদন্ত হয়ে ঢুকে পড়লেন। আমার দিকে এক পলক তাকিয়ে আমাকে কথা বলতে দেখে উনি ড্রেসিং টেবিলের কাছে এসে নিজের হাতের ঘড়ি খুলতে শুরু করলেন। আমি ফোন কাটলাম। ভাইয়ার সঙ্গে কথা বলে মনটা যেন আরো অস্থির হয়ে পড়েছে। আয়াস নিজের গায়ের ব্লেজার খুলতে খুলতে টেবিলে থাকা ফুলদানির দিকে তাকিয়ে পড়লেন। বাবা, অবশেষে আমার কথা রেখেছো তাহলে? ওনার কথার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলাম না। আমি পাল্টা প্রশ্ন করলাম, ঋদ্ধি আপুর নিখোঁজের পেছনে আপনারই হাত আছে তাই না? আয়াস ব্লেজার খুলে সেটা সোফায় রেখে আমার দিকে তাকালেন। ওনার উত্তর না পেয়ে বললাম, বলুন, আপনারই তো হাত আছে তাই না? জানি না, আমি কিছু করিনি। আয়াসের গলা অশান্ত। আমি ওনাকে কিছুটা আকুতি নিয়েই বললাম, কেন এমন করছেন? কেন সবার চিন্তা বাড়াচ্ছেন বলুন তো? যাতে ঋদ্ধি আপু সব সত্যিটা বলতে না পারে সে কারণেই তাকে সরিয়ে দিয়েছেন তাই না? আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ঋদ্ধি আপু কিছু বললেও আপনার বিরুদ্ধে কোনো স্টেপ নিবে না কেউ। আমিও নেব না। প্লিজ আপুকে ফিরিয়ে দিন। আয়াস আমার ছলো ছলো নয়ন দেখে ঢোক গিলে অন্যদিকে তাকিয়ে চোখ বন্ধ করে বললেন, এভাবে বলো না নিশা পাখি, প্লিজ। এভাবে বললে আমি শক্ত থাকতে পারি না। আফটার অল আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়ি। খুব রাগ হলো আমার। সবার এই দুঃখে থাকার ব্যাপারটা সইতে পারছি না আমি। বিশেষ করে খালামণি দিন রাত মেয়ে মেয়ে করে যাচ্ছে। চিল্লিয়ে বললাম, মানুষের ইমোশনের কোনো দাম নেই না আপনার? একটা মা যে কতটা কষ্ট পাচ্ছে সেটা বুঝতে পারছেন না আপনি? আমার বোনের যদি কিছু হয়েছে তবে কিন্তু আপনার শেষ দেখে ছাড়বো। আয়াস শুধু আমার দিকে তাকালেন। এবার ওনার চাহনি শান্ত। আমাকে ওনার দৃষ্টি দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু আমি চাই না ওনার দৃষ্টির ভাষা পড়তে। বেশ শক্ত গলায় বললাম, অবশ্য আপনি কি করে জানবেন একটা মায়ের কতটা চিন্তা হতে পারে? আপনার তো মাও নেই, বাবা বা বোন ভাই কেউ নেই। আপনি তো বুঝবেনই না। অমানুষ আপনি একটা। সব রাগ যেন ছেড়ে ফেললাম আমি। উনি আমার দিকে নিজের লাল চোখজোড়া নিয়ে তাকালেন। তখনই মনে হলো আমি ওনার দুর্বল জায়গায় আঘাত করে ফেলেছি। ওনার তো পরিবার নেই, আর আমি ওনার পরিবার নিয়েই কথা তুললাম। কিন্তু কি করব, উনিও তো নির্দয়ের মতো ব্যবহার করছেন। আমার হাত শক্ত করে চেপে ধরলেন উনি। দাঁতে দাঁত চেপে বললেন, হ্যাঁ, আমি অমানুষ, কিন্তু অমানুষ তোমার বাবা আর ভাইয়ের জন্য। আমার থেকেও বড় অমানুষ তোমার বাবা আর ভাই। আমি পরিবার হারিয়েছি শুধু তোমার পরিবারের জন্য। এর শাস্তি ওদের দিয়ে ক্ষান্ত হব আমি। তবে চিন্তা করো না, নিরপরাধের কোনো ক্ষতি করব না। তবে তোমাকে এই সব কিছুর ফল ভুগতে হবে। কেন জানো? তোমার মধ্যেও আমি তোমার বাবা আর ভাইয়ের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। ভালোবাসতাম তোমায়, এখন ভালোবাসাটা ঘৃণার। আনিশা রায়জাদা। আমার হাত ঝটকা মেরে ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন উনি। আমি ওনার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। নিজের মতামত বা সিদ্ধান্ত কোনোটা থেকেই নড়লাম না। এটা আমার বোনের ব্যাপার। আয়াস সত্যিই একজন বাজে মানুষ, খুব বাজে মানুষ। আর আমার বাবা আর ভাই, তারাও কি বাজে? দুপুরে আর বাড়িতে ফিরলেন না আয়াস। তাতে আমার কোনো চিন্তা নেই, আবার চিন্তা আছে। দুটোই হবে, যাকে বলে দোটানা। খাওয়াতেও মন বসলো না ঠিকঠাক। আধ খাওয়া খাবার রেখে চলে এলাম ঘরে। জীবনটা যেন বিষাদময় হয়ে উঠেছে। বিকেলের দিকে আয়াসের গাড়ির আওয়াজ শুনলাম। জানালার কাছের সোফাতেই বসেছিলাম। জানালা দিয়ে একটু উকি দিলাম। আয়াস নামছেন, মুখ চোখ স্বাভাবিক, অথচ কতটা রাগ নিয়েই না বেরিয়ে গিয়েছিলেন উনি। হঠাৎ জানালার দিকে তাকাতেই আমি মুখ ঘুরিয়ে নিলাম। কয়েক সেকেন্ড পর আবার বাইরে তাকাতেই দেখলাম উনি বাড়িতে ঢুকে গেলেন। রুমের দরজা খোলার আওয়াজ হলো। আমি বাঁকা চোখে তাকালাম। বিদ্যুতের গতিতে এসে আমার পাশে বসলেন আয়াস। আমি বিষয়টাতে একটু চমকে গেলাম। ফলস্বরূপ হেঁচকি উঠতে লাগলো আমার। গলায় হাত দিলাম। প্রতি সেকেন্ডে একবার হেঁচকি উঠছে। কি ভয়ানক ব্যাপার! পানি প্রয়োজন খুব। টেবিলেই পানির গ্লাস রাখা ছিল বরাবরের মতো। হাতটা বাড়িয়ে পানি নিতে যেতেই আয়াস দ্রুত পানির গ্লাস হাতে নিয়ে সুন্দর হাসি দিয়ে ঢকঢক করে গ্লাসের সবটুকু পানি পান করলেন।
আমি হাঁ করে তাকিয়ে রইলাম গ্লাসের দিকে। তারপর রাগী চোখে টেবিলে থাবা দিয়ে উঠে গেলাম। পানি পান করতেই হবে, নয়তো শান্তি নেই। হেঁচকি একাধারে উঠছে। পা বাড়াতেই হাতটা টেনে ধরলেন আয়াস। উনি উঠে দাঁড়ালেন। আমি হাত ছাড়ানোর চেষ্টা করলে উনি শক্ত করে ধরে নিচের দিকে ফেরালেন আমায়। আমি পলকহীন চাহনি নিয়ে তাকালাম। চোখ টিপ দিয়ে বললেন, ভাবছি কিস ডেটাও এখনই সেরে ফেলবো। চোখজোড়া বেরিয়ে আসার উপক্রম। সরে যেতে লাগলে কোমর চেপে ধরলেন আয়াস। ঢোক গিলে ওনার দিকে তাকালাম। এই মুহূর্তে বলতে ইচ্ছে করছে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। নিজের ঠোঁটটা কাছে আনলেন উনি। আমি মুখ সরিয়ে চোখ বন্ধ করলাম। আমাকে ছেড়ে দিয়ে আয়াস হেসে বললেন, হয়ে গেছে। চোখ খুলে ওনার দিকে তাকিয়ে থমথমে গলায় বললাম, কিস্টে পালন হয়ে গেছে? বিস্তর হাসলেন আয়াস। আমি নাক ফুলিয়ে তাকাতেই উনি ফাজলামো কণ্ঠে বললেন, দেখো তোমার হেঁচকি উধাও হয়ে গিয়েছে। আমি সঙ্গে সঙ্গে গলায় হাত দিলাম। সত্যি তো, হেঁচকি নেই আর। ওনার দিকে বিস্ফোরিত চোখে তাকাতেই উনি আমার দিকে ঝুঁকে পড়লেন। ঠোঁটে জোড়া শুরু করে বললেন, আগেই বলেছিলাম তোমার প্রতি আমার তেমন কোনো ইন্টারেস্ট নেই নিশা পাখি, কিন্তু তোমার যে আমার প্রতি তোমার এত এত ইন্টারেস্ট আগে জানতাম না তো। কিসের ইন্টারেস্ট? এই যে আমাকে ভালোবাসার ইন্টারেস্ট। আর আমি ওনাকে থামিয়ে দিয়ে কপট গলায় বললাম, কখনোই না, সবই আপনার ধারণা, আপনার নোংরা ধারণা। ওনাকে মৃদু ধাক্কা দিয়ে অন্যদিকে এলাম আমি। তোমার মায়ের সাথে দেখা করতে যাবে? চমকে উঠলাম আমি। মনটা খারাপ ছিল এতক্ষণ। মায়ের সাথে দেখা করার জন্য মনটা আকুপাকু করছিল যেন। মা আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলবে না সেটা আমি জানি, তবুও মন বলে একটা জিনিস আছে না, সেটা কোনো কিছুই মানতে চায় না। এমন সময় আয়াস আমাকে হুট করে প্রস্তাবটা দিয়ে বসলেন। কিছুক্ষণ স্থিরভাবে তাকিয়ে থাকলাম। আমাকে নিরুত্তর দেখে উনি আবারও বললেন, যাবে মেন্টাল হসপিটালে? আমি নিয়ে যাব। না, যাব না আপনার সাথে। আপনি যদি আমার মায়েরও ক্ষতি করে দেন তো? কথাটা বেশ ভার গলায় বললাম আমি। আমার কথাই হালকা হাসলেন আয়াস। ওনার হাসিতে খানিকটা কষ্ট লুকানো। মলিন কণ্ঠে বললেন, ওনার ক্ষতি করতে চাইলে তোমাকে কেন নিয়ে যেতে হবে আমার? আমি একা কাজটা করতে পারবো না বলে মনে হয়? আয়াসের দিকে ক্ষীণ দৃষ্টিতে তাকালাম আমি। আয়াস কিছুক্ষণ বসে থেকে উঠে গিয়ে গায়ে শুধু চকোলেট কালারের জ্যাকেট জড়িয়ে নিলেন। গাড়ির চাবি হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে বললেন, এমনিতেও আমি এই সন্ধ্যাবেলা তোমায় একা ছাড়তে পারবো না। লাল টুকটুকে মায়াবিনী বউ আমার, কেউ তুলে নিয়ে গেলে হার্ট অ্যাটাক করে বসবো। কথাটা বলে মন মাতানো হাসি দিলেন। আমি একটা ভেঙচি কাটলাম। সঙ্গে সঙ্গে উনি বললেন, আমি বাইরে অপেক্ষা করছি, তুমি রেডি হয়ে নেমে এসো। বেরিয়ে গেলেন আয়াস। মায়ের সাথে দেখা করব ভেবে ভালো লাগলো, তাই তড়িঘড়ি করে কাবার্ড খুলে ঘেটে ঘুটে একটা অফ হোয়াইট রঙের লং জামা বের করলাম। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে দ্রুত নিচে নামলাম। বাইরে বের হতেই দেখলাম আয়াস রাস্তার পাশে গাড়িতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। সোডিয়ামের আলোতে বেশ প্রাণোচ্ছল দেখাচ্ছে ওনাকে। হাতে থাকা বৃদ্ধ আঙ্গুল বারবার নাড়াচ্ছেন। আমাকে এখনো খেয়াল করেননি উনি। আমি এগিয়ে গেলাম। আমার উপস্থিতি খুব সহজেই পেয়ে গেলেন আয়াস। সোজা হয়ে আমার দিকে তাকালেন। আমি গাড়ির কাছে যেতেই দরজা খুলে দিলেন। আমি ওনার দিকে তাকিয়ে বসে পড়লাম গাড়িতে। উনি ওপাশে গিয়ে বসে পড়লেন। গাড়ি স্টার্ট দিয়ে বললেন, কাল থেকে সময় পাবো কি পাবো না জানি না, কাজে ব্যস্ত হয়ে পড়বো। তাই ভাবলাম আজই তোমাকে তোমার মায়ের কাছে, শাশুড়ি মায়ের কাছে নিয়ে যাই। আমাদের দেখে ওনার রিয়াকশন কি হবে বলো তো? কেমন হবে জানেন? বলবে যে এই গুন্ডাকে কোথা থেকে ধরে বিয়ে করলি রে আনিশা। আমার কথায় ড্রাইভ করতে করতে হাসলেন উনি। আমি চুল কানে কুঁচতে কুঁচতে বললাম, আমি মোটেও মজা করে বলিনি, যা বলেছি সিরিয়াস হয়েই বলেছি। তাহলে তোমার বিয়ে একটা গুন্ডার সাথে হয়েছে, তাই তো? তোমার সাথে ঠিক কি কি গুন্ডামি করেছি আমি? আমি হ্যাঁ বোধক মাথা নাড়াতেই এবারে সত্যিই কনফিউজড হয়ে গেলাম। তারপরেই গড়গড় করে বললাম, ওই যে শুরু থেকেই তো গুন্ডামি করে আসছেন। ওই যে ড্রাইভার সেজে আসলেন, খুনাখুনি আর জোর করে বিয়ের কাগজে সই করানো, এসব তো ভয়ানক গুন্ডামির মধ্যে পড়ে। নিশা পাখি, এটা আয়াসের স্টাইল। আয়াস প্রথমে যেটা বলে তার কথার কোনো নড়চড় হয় না, একেবারেই হয় না। তাই তুমি রাজি ছিলে না বলেই করেছি। আর খুনাখুনির কথা বলছো? মেয়েটার কি যেন নাম? ও হ্যাঁ, নিঝুম। ওর হবু বর যার নাম শাহিন আফ্রিদি, ওকে খুন আমি করেছি, এটা মানছি, কিন্তু এর পেছনে যথেষ্ট কারণ ছিল। কপাল কুঁচকে তাকালাম আমি। কাউকে খুনের কি কারণ থাকতে পারে সেটাই বুঝতে পারছি না। তাই বিষয়টা বোঝার জন্য বললাম, আপনি এতদিন তো বলেননি কোনো কারণ ছিল।
আজ কেন এত কারণ বের হচ্ছে? আয়াস ছোট্ট একটা শ্বাস ফেলে আমার দিকে তাকালেন। কিছুক্ষণ ঠোঁটে ঠোঁট চেপে সামনে ড্রাইভ করতে করতে বললেন, এতদিনের মাঝে কয়েকবার বলতে চেয়েছি তোমায়, কিন্তু তুমি তো শুনতে চাওনি। এমনিতে জীবনে যত খুন করেছি সেসবের কৈফিয়ত দেওয়ার প্রয়োজন বোধ করিনি আমি, তাই ভুলে গিয়েছি ব্যাপারটা। কিন্তু তোমাকে না বললে তোমার চোখে সবসময় খারাপ হয়ে থাকবো আমি। তাহলে কি সেই কারণ? শাহিন আফ্রিদি, ওর সাথে বান্দরবন আসার পর থেকে আমার শত্রুতা ছিল। ওর সাথে একটা পার্টির পাবের জন্য ঝামেলা হয়েছিল, তখন থেকে সহ্য করতে পারি না ওকে। হঠাৎ আমার চোখ গেল নিঝুম নামের মেয়েটার গ্রামের জমিটার দিকে। জায়গাটা ভালো ছিল, ক্লাবের জন্য পারফেক্ট। আমার ইচ্ছে হলো সেখানে পাব বানানোর। সেটা শাহিন জানতে পারে, আমি কিনে নেই জমিটা। ও মনে মনে পরিকল্পনা করে যে ও আমার পাব তৈরিটা সফল হতে দেবে না, তাই ও নকল মা বাবা বানিয়ে নিঝুমের বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়। ওর একটা বড় ভুল ছিল যে ও ভেবেছিল জমিটা নিঝুমের বাবার ছিল, তাই প্রস্তাব রেখেছিল। শাহিন হলো অনাথ, তাই মনে করে দেখো, ওর বিয়ের দিন কিন্তু কোনো মেয়ে আসেনি, সবাই ছেলে। তারপর তো জানোই, ও সবার অগোচরে আমাকে আমার গ্যাংয়ের ওপর রিভলভার ঠেকিয়ে ধরে নিজেদের বাঁচাতে, আর প্রচণ্ড রাগের মাথায় ওর উপর গুলি চালিয়ে দেই আমি। আয়াস বেশ স্বাভাবিকভাবেই কথাগুলো বলছিলেন, কিন্তু আমার অবিশ্বাস্য লাগছিল। তাই বিশ্বাস করেও যেন করতে পারলাম না যে এতগুলো খুন করেছে সে নিশ্চয়ই মিথ্যা বলতেও দ্বিধাবোধ করবেন না। তাই সন্দেহ গলায় বললাম, আপনার কথাগুলো না বেশ নাটকীয় মনে হলো আমার। বিশ্বাস করতে চেয়েও ইচ্ছে করছে না। আয়াসের কণ্ঠস্বর খানিকটা শক্ত হলো। এটাই সমস্যা, তুমি পুরো জগৎকে বিশ্বাস করতে পারো, শুধু আমাকেই পারো না। তোমাকে বিশ্বাস করতে জোর করিনি আমি। আমি কিছু বলতে গিয়েও বললাম না, থপ মেরে বসে রইলাম। নিস্তব্ধতার মাঝে পৌঁছে গেলাম মেন্টাল হসপিটালে। গেটে দাঁড়াতেই যেন তর সইল না। যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি ঢুকে পড়লাম। আমার পেছন পেছন ধীর গতিতে এলেন আয়াস। রিসেপশনে আসতেই মহিলাটি একজন নার্সকে ডেকে দিলেন মায়ের কেবিনে নিয়ে যাওয়ার জন্য। আমি যেতে নিলাম, তখনই আয়াস আমাকে পিছু ডেকে বলে উঠলেন, শোনো, আমার একটা ইম্পর্টেন্ট কল এসেছে, রিসিভ করতে হবে। তুমি যাও, আমি আসছি। আমি কোনো মতে কথাটা শুনেই নার্সের সাথে মায়ের কেবিনে গেলাম। নার্স কেবিনে আমায় ঢুকিয়ে নিজের কাছে চলে গেল। আমি গুটি গুটি পায়ে বেডের কাছে গিয়ে দাঁড়ালাম। মা ওপাশ ফিরে শুয়ে আছে গুটিসুটি মেরে, ঘুমুচ্ছে বেঘোরে। এই ভর সন্ধ্যাবেলায় ঘুমুচ্ছে? সে যাই হোক, মায়ের মাথায় হাত দিয়ে বুলিয়ে দিতে থাকলাম। বাইরে বেরিয়ে এলো আয়াস। কোনো ফোন আসেনি, আসার কথাও নয়। মিথ্যে বলেছে সে তার নিশা পাখিকে। মহিলাদের বিল্ডিংয়ের অন্য পাশে পুরুষদের মেন্টাল হসপিটালের বিল্ডিং। সে পথ ধরেই এগোতে থাকলো সে। রিসেপশনে বসেছিলেন একজন লোক। তাকে আয়াস সরাসরি বলল, আমি আয়াস চৌধুরী। আমি এখানে একজন পেশেন্টকে ভর্তি করিয়ে দিয়ে গিয়েছিলাম, নাম রাহিদ সুলতান। ওনার সঙ্গে দেখা করতে এসেছি। লোকটা সবটা শুনে কম্পিউটারের মাউসে হাত দিয়ে বলল, হ্যাঁ প্লিজ ওয়েট। আয়াস অধৈর্য হয়ে দাঁড়িয়ে পড়ল। ওর কাজ সময় বেশি নেই, আনিশার কাছে যেতে হবে। কয়েক সেকেন্ড পর লোকটা বলে উঠলেন, রাহিদ সুলতান কে হয়তো এখন ডাক্তার চেক করছেন। ওনার কেবিন নাম্বার 107, এদিক দিয়ে বা দিক কেবিনটা পড়বে। আয়াস জোরো হাসি দিয়ে বলল, ওকে থ্যাঙ্কস। লোকটার বলা অনুযায়ী এগিয়ে যেতে থাকলো আয়াস। 107 নম্বর কেবিনে গিয়ে দাঁড়াতেই ভেতর থেকে চিল্লাপাল্লার আওয়াজ আসতেই দরজা ঠেলে ভেতরে ঢুকলো সে। ভেতরে ডক্টর রাহিদকে দেখছে। রাহিদের বয়স 55 থেকে 60 বছর, তাই ডক্টর না বলা সত্ত্বেও পেরে উঠছেন না উনি। রাহিদ বারবার ক্ষীণ গলায় বাচ্চাদের মতো করে বলছেন, ইঞ্জেকশন দেব না, লাগবে, অনেক লাগবে। বলেই ধীরে ধীরে হাত পা ছোড়াছুড়ি করছেন। আয়াসকে দেখে ফেললেন ডক্টর। আয়াস সঙ্গে সঙ্গে ভার গলায় বলল, ডক্টর, পেশেন্টের অবস্থা কেমন বুঝছেন? উনি রিকভারি করতে পারেন? ডক্টর নিরাশ গলায় বলল, আয়াস হতাশ হলো। ডক্টর জোর করেই ইঞ্জেকশনটা রাহিদের হাতে লাগিয়ে দিলেন। রাহিদ হালকা চিৎকার দিয়ে ফোঁপাতে শুরু করলেন। আয়াস রাহিদের সঙ্গে একা কথা বলতে চায়, তাই সে ডক্টরকে ইশারায় বেরিয়ে যেতে বলল। ডক্টর বেরিয়ে যেতেই আয়াস গিয়ে টুলে বসল। রাহিদ কিছুক্ষণ চেয়ে রইলেন আয়াসের দিকে, তারপর সেটে অন্য পাশে ঘুরে বসলেন উনি। তোমার সাথে আমি কথা বলতে চাই না বাচ্চা, তোমার জন্য এই নরকে ফেলছি। রাহিদের কথা শুনে আয়াস দম ফেলে বলে উঠল, আপনাকে ঠিক হতে হবে, আমাকে সব ঘটনা তো বলতে হবে। আপনি একমাত্র মানুষ যে 16 বছরের পুরনো প্রত্যেকটা ঘটনা
জানেন, নিজ চোখে দেখেছেন, আর সেসব ঘটনার এক নৃশংস শিকার আপনিও হয়েছেন। আমি হয়তো পুরো ঘটনা জানি না, তাই আপনার থেকে জানতে চাই। ওদিকে ফিরে বসে আছেন রাহিদ। উনি আঙ্গুল দিয়ে বৃথা আঁকিবুকির চেষ্টা করছেন। বিড়বিড় করে কিছু বলতে শুরু করলেন উনি। আয়াস শুনতে না পেয়ে কাছে এগিয়ে গেল। শুনতে পেল বিড়বিড় করা সেই কথা। লুকায়িত শত্রুরা বড় ভয়ানক হয়, হিংসা বড় ভয়ানক হয়। 3 বন্ধুর মাঝে লুকিয়ে থাকে একজন পেছন থেকে আঘাত করা এক শত্রু। বিশ্বাস করতে নেই, কাউকে বিশ্বাস করতে নেই। আয়াস মনোযোগ দিয়ে কথাগুলো শুনল, কিন্তু এর ব্যাখ্যা করতে পারল না। কথাগুলোর গভীরতা ছিল বেশ। এর গভীর পর্যন্ত পৌঁছতে অনেক কাঠখড় পোড়াতে হবে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বিল্ডিংয়ের বাইরে। আয়াসের কোনো টিকিটাও দেখতে পাচ্ছি না। মেজাজ চরমে পৌঁছে গেছে যেন। হঠাৎ একটা ব্যক্তিকে দেখে বিরক্তির শ্বাস ছাড়লাম। আয়াস আমাকে দেখে পায়ের গতি বাড়িয়ে দিল। তবে ওনার মুখটা আগে থেকে শুকনো, কেমন জানি দেখাচ্ছে। উনি কাছে আসতেই আমি বললাম, কোথায় গিয়েছিলেন? চিহ্ন মাত্র পাওয়া যাচ্ছিল না। আয়াস ঘন ঘন চোখের পলক ফেলে আমার দিকে তাকালেন। শুকনো মুখে হাসি দিয়ে বললেন, কেন, মিস করছিলে নাকি সুইটার? মুখ বাঁকিয়ে ফেললাম। ব্যঙ্গ করে বললাম, না, আসলে কি হয়েছে বলুন তো। আপনাকে ছাড়া তো যেতে পারবো না এখান থেকে, তাই দাঁড়িয়েছিলাম। আমি ফোনে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে খানিকটা দূরে চলে গিয়েছিলাম। তা তোমার সাথে শাশুড়ি মায়ের কথা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? আয়াসের কথায় এপাশ ওপাশ মাথা নাড়িয়ে চিন্তিত সুরে বললাম, না, আসলে কি মায়ের মাথা ব্যথা করছিল আজ। কেমন যেন অস্থির অস্থির করছিলেন। তো ডক্টর বললেন আমি যেন মাকে একা ছেড়ে দিই, তাই চলে এলাম। আয়াস আফসোসের সুরে বললেন, ইস, আজকে আমাদের জুটি দেখানো হলো না শাশুড়ি মাকে। তো চলো যাওয়া যাক। আমি মাথা নাড়িয়ে হাঁটতে শুরু করলাম। পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেল। তবে রাতে আর ঘুমোতে পারলাম না। রাতে খালামণি আর আসিফ ভাইয়া বারবার ফোন দিয়েছে। ঋদ্ধি আপু নিখোঁজ হওয়ার সময়টা বেড়েই চলেছে। সেই সঙ্গে চিন্তা বাড়ছে সবার। অথচ আয়াস নামের লোকটা বেশ শান্তিতে ঘুমিয়ে গেছেন। বারবার ফোন বেজে ওঠায় বিরক্ত হয়ে বালিশ মাথার ওপরে রেখে ঘুমিয়ে পড়েন উনি। তার ব্যবহার দেখে আমার সন্দেহ বাড়তে থাকলো। কি করে জানবো এই বিদঘুটে লোকটা কোথায় রেখেছেন আমার আপুকে? সকাল সকাল শাহরিন ডাকতে শুরু করলো আমায়। আমি তখন খাবার খেতে মগ্ন। আয়াস সকালে বেশ খসিয়েছেন ব্রেকফাস্টের জন্য। প্রায় 15 রকম পদের খাবার বানিয়ে নিয়েছেন আমার থেকে, অথচ খেয়েছেন মাত্র 3 রকম খাবার। খেয়েই নিজের কাছে বেরিয়ে গিয়েছেন উনি। এত কাজ করে ক্লান্ত হয়ে সবে খেতে বসেছে। তখনই শাহরিন চড়ে চড়ে ডাকতে শুরু করলো। খেতে খেতে ভাবলেশীন হয়ে তাকালাম পেছন দিকে। শাহরিন ছুটতে ছুটতে এসে আমার সামনে দাঁড়ালো। ক্লান্ত গলায় বললাম, কি হয়েছে? ম্যাডাম, এই খামটা এসেছে। হাঁপাতে হাঁপাতে কথাটা বলে আমার সামনে একটা বড়সড় খাম তুলে ধরল শাহরিন। আমি খানিকটা ভ্রুকুচকে তাকালাম। আমার নামে কে এটা পাঠাবে বুঝতে পারছি না কিছুতেই। খাওয়া প্রায় শেষের দিকে। শেষবার খাবার মুখে তুলে বললাম, আমার নামেই খামটা? শিওর তুমি? হ্যাঁ, খামে তোমার নাম লেখা আছে, দেখো। হাত দিয়ে দেখিয়ে দিল শাহরিন। নামটা দেখেই বললাম, এটা আমার খাম নয়। শাহরিন বেয়াক্কেল হয়ে তাকালো আমার দিকে। খামে লেখা টু খান বাহাদুর আনিসা। আমি পানি পান করে গম গম আওয়াজে বললাম, আমার নাম আনিসা ঠিকই, কিন্তু খান বাহাদুর আনিসা নয়। আমার পদবী রাইজাদা। কার না কার চিঠি কে জানে। শাহরিন ভাবুক হয়ে পড়ল। তারপরেই লাফিয়ে বলল, ম্যাডাম, আশেপাশে তো কোনো আনিশা নামের কেউ নেই। কেউ কেন জেনে শুনে এটা এখানে ফেলে দিয়ে যাবে বলুন তো? আপনি বরং খামটা খুলে দেখুন। আমিও কিছুক্ষণ ভেবে ওকে বললাম, আচ্ছা তুমি যাও, আমি ব্যাপারটা দেখছি। শাহরিন যেতেই খামটা নিয়ে ঘরে চলে এলাম। টেবিলের সামনে থাকা চেয়ারে বসে পড়লাম। খামটা খুলতেই একটা দলিল বেরিয়ে এলো। খানিকটা অবাক হলাম। এমনিতেই আমি দলিলের তেমন কিছু একটা বুঝি না, তাও হাতে নিয়ে পড়ার চেষ্টা করলাম। দলিলে লেখা রয়েছে সম্পত্তির ব্যাপারে, কিন্তু কার নামে কি কিছুই বুঝলাম না। খামটার ভেতরে হাত ঠুকিয়ে দিতেই চিঠি আবিষ্কার করলাম। চিঠিটার ভাঁজ খুললাম। কারো স্পষ্ট হাতের লেখা ভাসতে লাগলো। খান বাহাদুর আনিশা, তুমি আমাকে চিনবে না, আমাকে শুভাকাঙ্ক্ষী বলে ভাবতে পারো। আমার যদি বিপদ না হতো তাহলে তোমার সামনাসামনি ব্যাপারটা বলতে পারতাম, কিন্তু কারোর সামনে আসতে পারবো না আমি, বিধায় চিঠি লেখা। তোমার নামে বেশ কিছু, বলতে গেলে অঢেল সম্পত্তি রয়েছে। সেসব বিয়ের পর তোমার স্বামীর পাওয়ার কথা। সেসব কিছুর
কাগজপত্র পাঠিয়েছি তোমায়। এই সম্পত্তির বহু বছর ধরে বহু মানুষের লোভে পড়েছে। কয়েকজন লুকায়িত শত্রু যাদের আমিও চিনি না, তাদের লোভে বহু মানুষ খুন হয়েছে। তোমার আপনজন খুন হয়েছে। এই সম্পত্তি ভুলেও কারোর হাতে পড়তে দিও না। এত বছর ধরে এই সম্পত্তির কাগজপত্র সামলে রাখার দায়িত্ব আমার ছিল, তাই সামলেছি। এখন দায়িত্বটা তোমার। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী। পুরো চিঠিটা পড়ে মস্তিষ্ক শূন্য হয়ে পড়ল। এটা আমার চিঠি হতেই পারে না। কী সব আবোল তাবোল লিখে রেখেছে। অতপর মনে হলো না, আমার চিঠিই হতে পারে। কিন্তু আমার নামে বিষয় সম্পত্তি কি বলছিল যেন ব্যক্তিটা? আমার আপনজন খুন হয়েছে বলতে কি বোঝাতে চাইল লোকটা? তাহলে কি এসব আয়াসের কর্মকাণ্ড? আমার চেনা জানা খুনাখুনি করতে পারেন উনি? না, তাও হতে পারে না। আয়াসের তো নিজেরই অঢেল সম্পত্তি, ওনার এসবের লোভ থাকতে পারে না। তবে এত কথা খোলসা করতে করতে ক্লান্ত হয়ে পড়ল মস্তিষ্ক। বিকেলে ঘুমিয়েই পড়েছিলাম এত মেধাশ্রমের কারণে। হঠাৎ কারো ঠান্ডা হাত আমার গাল ছুঁয়ে গেল। গাল থেকে শুরু করে গলা ঠোঁট স্লাইড করতে থাকলো। ধরপর করে উঠে বসলাম। আয়াসকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আয়াস আমার কানে ফিসফিস করে বললেন, প্রপোজ ডেতে প্রপোজ কী করে করতে হয় জানা নেই আমার। তবে হ্যাঁ, এই 1 বছর তোমাকে আমার আগুনে জ্বালিয়ে ফেলতে চাই। জ্বালাতে দেবে আমায়? অবশ্য তুমি আমার প্রপোজালে রাজি না হলেও এই কাজটা আমি করবই করব। বলে ভয়ানক হাসি দিলেন। এই হাসিটা নেশাময়। কিন্তু এ কেমন প্রপোজ? এ কেমন প্রপোজাল? প্রপোজ ডে প্রপোজ করবেন ভালো কথা, কিন্তু এমন ভয়ানক প্রস্তাবিত সবাই শিউরে উঠবে। উঠুক না, ক্ষতি কি? তুমি আর আমি জানি তো আমাদের সম্পর্ক সম্বন্ধে। এখন বলো, আমার প্রস্তাবে রাজি তুমি? আমার হাত জোড়া দৃঢ়ভাবে ধরে কথাটা বলে উঠলেন আয়াস। ওনার কণ্ঠ শান্ত, দৃষ্টিও শান্ত। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে বললাম, আপনি তো মাত্র 1 বছরের জন্য আগুনে পোড়াতে চেয়েছেন আমায়, সারা জীবনের জন্য কেন নয়? আমার কথায় অতিরিক্ত বিস্মিত হলেন আয়াস। চোখে মুখে ঝলক দেখা গেল, যেন আশাতীত কোনো কথা শুনেছেন উনি। বিজ্ঞ গলায় বললেন, কি বলছো তুমি নিশা পাখি? তোমার খেয়াল আছে? তুমি জানো তুমি কি বলছো? আমি নিরুত্তর, কোনো গভীর চিন্তায় মগ্ন। আয়াস আমার 2 বাহু আঁকড়ে ধরতেই চকিত নজর নিয়ে তাকালাম। মনে পড়ে একটু আগে বলা সেই ভয়ানক কথাটা হয়তো অন্যের কাছে স্বাভাবিক, কিন্তু আমার কাছে অস্বাভাবিক আর বেশ ভয়ানক। এই কথাটা বলতে চাইনি আমি। আমতা আমতা করে বললাম, আমি তো এমনিই বললাম, সারা জীবনের জন্য বলেছি, কারণ এটা কথার কথা। আপনি সারা জীবনের জন্য বললেও রাজি হতাম না। আমার দিকে গভীর মনোযোগ দিয়ে দিলেন উনি। বাহু ছেড়ে থুতনিতে হাত দিয়ে আমার চেহারা দেখতে লাগলেন। মুখটা বিষণ্ণ করে বললেন, পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। কি খুঁজে পাচ্ছেন না আপনি? খুঁটিয়ে দেখে বললাম। মুগ্ধতার সঙ্গে লোকটা বলে উঠলেন, সেই বাঘিনী যার চোখ রাঙানিতে ঝলসে যেতে ইচ্ছে করত, যার বাঘিনী রূপ দেখে সর্বপ্রথম প্রেম নামক ভয়ানক সমুদ্রে তলিয়ে গিয়েছিলাম, সেই বাঘিনীকে পাচ্ছি না আমি। ওনার কথাগুলোর গভীরতা মাপার চেষ্টা করছি। এত মুগ্ধতা কেন ওনার কথায়? নেশা ধরিয়ে দিচ্ছে কেন আমায়? আগে তো এমন নেশা ছিল না। মাথা ঝিমঝিম করছে। তবে কি সূত্রপাত ভালোবাসা নামক ভয়ঙ্কর নেশায় মত্ত হওয়ার? আয়াস এবার আমার নিস্তব্ধতা দেখে চিন্তিত হলেন। আমার দৃষ্টি ওনার দিকে স্থির। আমার কাঁধে হাত রেখে চিন্তার রেখা টেনে বললেন, কেন শুনতে পাচ্ছি না তোমার মুখের সেই ঝংকার তোলা কথাগুলো? কোথায় হারিয়ে যাচ্ছ বারবার? চোখজোড়া নামিয়ে নিলাম। শুকনো ঠোঁট ভিজিয়ে গলা খাকারি দিয়ে বললাম, তো তেমন কিছু না। হ্যাঁ, আমি জানি তোমার মনের কথা। কি জানেন আপনি? চোখ বড় বড় করে বললাম। আয়াস উপর হয়ে ঝুঁকেছিলেন আমার দিকে। উঠে বসলেন। তারপর অন্যদিকে চেয়ে আনমনে বললেন, তোমার রিদ্ধি আপুর কথা মনে পড়েছে, আমি জানি সেটা। সেই কারণেই তোমার ভেতরে বাঘিনী রূপটা নিস্তেজ হয়ে পড়েছে। কিন্তু আমি তো আগের বাঘিনী চাই, অ্যাট এনি কস্ট। দৃঢ় নিঃশ্বাস ফেললাম। যাক, আমার মনে যে প্রেমের সূত্রপাত হয়েছে সেটা উনি বোঝেননি। আমিও নিজের মনটাকে আটকাতে পারছি না। এমন লোকের প্রেমে পড়া মোটেও উচিত নয়, একদমই নয়। চটপট করে বললাম, আমার রিদ্ধি আপুকে এনে দিন, তাহলে সব ঠিক হয়ে যাবে। তার আগে তোমার মনে কি চলছে আমাকে বলো, তাহলে সব জানতে পারবে। ভ্রু কুঞ্চিত করে তাকালাম। আমার মনে কি চলবে? এই যে কয়েকদিন আমার সঙ্গে থাকলে, আমাকে দেখলে, আমার সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত কাটালে, আমার প্রতি তোমার একটু অনুভূতি জাগেনি?
ওনার চোখ মুখ উৎসুক, কিছু জানতে চাওয়ার তৃষ্ণা। আমি নিজেকে সামলালাম। আমি চাই না ভালোবাসা বা প্রেম নামক জিনিসে জড়িয়ে পড়তে। সেটা যদি অন্য কেউ হতো মানতে পারতাম। এই ঘৃণার পাত্রর উপর প্রেমে পড়া একটা মানসিক যন্ত্রণা ছাড়া কিছুই নয়। ব্যঙ্গ করে হেসে বললাম, আছে তো অনুভূতি, ঘৃণার অনুভূতি। আমার কথায় হাত ছড়িয়ে হাসলেন আয়াস। তারপর আমার দিকে তাকিয়ে ঘাড় একটু বাঁকা করে বললেন, ইউ ফল ইন লাভ উইথ মি। সেকেন্ডের মধ্যে ওনার দিকে বিস্ফোরিত চোখে তাকালাম। রাগী ভাব নিয়ে বলার চেষ্টা করলাম, নিজের মনে যতই ভুল ধারণা পোষণ করবেন ততই আপনার ক্ষতি। ভুল নয়, আয়াস চৌধুরী ভুল হতেই পারে না। তার নিশা পাখির চোখের ভাষা বুঝতে তো একদমই ভুল হতে পারে না। একদিন বলবে, চিৎকার করে বলবে, আপনাকে আমি ভালোবাসি আয়াস। কিন্তু একটা কথা, সেদিন যেন দেরি না হয়ে যায়। বুকটা যেন ছ্যাদ করে উঠল। এ কেমন কথা? অস্থির লাগলো কেন এক মুহূর্তের জন্য। তীক্ষ্ণ গলায় বললাম, নিজের উপর এত কনফিডেন্স নিজের উপর? আয়াস হাসলেন, নিজের ঘাড় সোজা করে অভিজ্ঞ গলায় বললেন, কি জানো তো, ঘৃণা জিনিসটা শুধু একটা পাতলা আস্তরণ, যেটা ভেদ করে ভালোবাসা পৌঁছাতে খুব বেশি একটা সময় লাগে না। সব জেনে উদ্ধার করে দিলেন আমায়। সরুন দেখি, এখন আমি উঠবো, ফ্রেশ হতে হবে। আয়াস একটুও সরলেন না। আমি বিরক্তি নিয়ে তাকালাম। আয়াস হেসে বললেন, আমার কথা এড়িয়ে যেতে চাইছো? ভালোবাসায় এত ভয় লাগে তোমায়? লাগারই কথা। আফটার অল এটা আয়াসের ভালোবাসা, যখন তখন মন জিতে নেওয়ার ক্ষমতা রাখে। লোকটা সরে উঠে যাওয়ার মতো নয়। নিজেই ওনাকে ডিঙিয়ে নেমে গেলাম ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হতেই দেখলাম আয়াস বাইরের জামাকাপড় না ছেড়েই বেডে বসে ফোন চাপছেন। তাতে আমার কি? এক নজর ওনার দিকে তাকাতেই উনি আমার দিকে তাকালেন। তারপর ব্যস্ত কণ্ঠে বলে উঠলেন,